স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। এমপির শপথ নিয়ে সুলতান মনসুর দল থেকে বহিষ্কৃত, সাংবিধানিক ব্যাখ্যার এখতিয়ার উচ্চ আদালতে। পুরান ঢাকায় রাসায়নিকের গুদাম থাকবে না, যত বাধাই আসুক সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা প্রধানমন্ত্রীর। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। সংসদ সদস্য হিসেবে শপথ নেয় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করেছে গণফোরাম। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। তবে সুলতান মনসুরের দাবি, গণফোরামের শীর্ষ নেতাকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন। সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে সকালে তিনি শপথ নেন। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন মৌলভীবাজার ২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। সুলতান মোহাম্মদ মনসুরের দাবি, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। আমার ছাড়া আরও 7 জন আছেন, তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে তারা যাতে জাতীয় সংসদ সদস্য হিসাবে এসে শপথ নিয়ে সংসদের ভিতরে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া, প্রয়োজনীয় দাবি দেওয়া এবং ন্যায্য দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে কথা বলেন। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সুলতান মনসুর শপথ নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করছেন তিনি। আপনার বিরুদ্ধে দলের নীতিবিরোধী, আদর্শ বিরোধী ও গণবিরোধী কার্যকলাপের অভিযোগ আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো এবং গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। একই সাথে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। অন্যদিকে শেষ মুহূর্তে শপথের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়া সিলেট ২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান বলেছেন, তিনি গণফোরামের সিদ্ধান্তের বাইরে যাবেন না। দল থেকে আমি পৃথক না, আর আমার থেকে দল পৃথক না। আর আমি এই দলের এই দেখেন যে প্রতীক নিয়ে, এই দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করেছি। আমি তো কোনো অবস্থাতেই একই দল থেকে বিচ্ছিন্ন হতে পারি না। একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরোধী জোট থেকে নির্বাচিত হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার দাবি করেছেন সুলতান মোহাম্মদ মনসুর। সংসদে যোগ দিয়ে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন তিনি। 7 মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেয় গৌরবান্বিত বোধ করছেন বলেও সংসদকে জানান ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মনসুর। বিএনপি সহ অন্যরা আমাকে ভোট দিতেন, কিন্তু বঙ্গবন্ধু অনুসারীরাও, জাতির পিতার অনুসারীরাও আমাকে ভোট দিয়ে সর্বস্তরের জনগণ আমাকে এখানে পাঠিয়েছেন। কারণ আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে ঘিরে, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে দেখে। গণফোরাম থেকে বহিষ্কারের পর সুলতান মোহাম্মদ মনসুরের সংসদ সদস্য পদ থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার উচ্চ আদালতের, এমনটাই মনে করছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে 2টি পরিস্থিতির কথা বলা আছে। কেউ দল থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ খারিজ হবে। তবে দল থেকে বহিষ্কার আলাদা প্রেক্ষাপট তৈরি করেছে। হয়তো কেউ বলবেন যে ওনার দলীয় সংসদ সদস্য পদ নাই, উনি বলবেন যে আছে। তো এটা শেষ পর্যন্ত আমার মনে হয় যে হাইকোর্টে যাবে এবং হাইকোর্টের রায় হয়ে হাইকোর্টে এটা বিশ্লেষণ দিবে যে এই পরিস্থিতিতে ওনার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না। ষড়যন্ত্রকারীরা 21 বছর চেষ্টা করেও বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ইতিহাস থেকে মুছে ফেলতে পারেনি। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সত্য অস্বীকার করে কেউ মুছে ফেলতে পারে না। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক উঠে আসে দলের নেতা সহ অন্যদের বক্তব্যে। প্রতিটি লাইন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নিজের বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা ১৯৭১ সালের ঐতিহাসিক সেই ভাষণের আগের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, কারো পরামর্শ না নিয়ে বঙ্গবন্ধু যেন নিজের মনের কথাগুলোই মুক্তিকামী মানুষের সামনে তুলে ধরেন, সেটাই ছিল সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রত্যাশা। আর তাই করেছিলেন বাংলার অবিসংবাদিত নেতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতাসীনদের মদদে ৭ই মার্চের ভাষণ গণমাধ্যমে নিষিদ্ধ থাকার প্রসঙ্গও তুলে ধরেন শেখ হাসিনা। যারা একসময় এটাকে নিষিদ্ধ করেছিল তারা যেমন আজকে ধীরে ধীরে আস্তাকুরের দিকে যাচ্ছে, তারা আস্তাকুরেই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে। বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা এই বাংলাদেশের মানুষকে ভালোবাসবে তারাই। ৭ই মার্চের ভাষণ যে পরিষ্কার স্বাধীনতার ডাক তা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ ভাষণের আবেদন অপরিসীম। ৭ই মার্চের এই ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবেই যা জাতির পিতার মহান অবদান, এটা শুধু বাংলাদেশের মুক্তিগামী জনগণ না, সারা বিশ্বের মুক্তিগামী জনগণের প্রেরণা হিসেবে যুগ যুগ ধরে এটা টিকে যাবে। এ ভাষণের তাৎপর্য অনুধাবন করা ছাড়া দেশের ইতিহাস পাঠ সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে ৭ই মার্চের ভাষণ থেকে শিক্ষা নিতে হবে। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসিক এলাকায় দাহ্য পদার্থের কোনো গুদাম থাকতে পারবে না। চকবাজারের আগুনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং ৫০ জন কাউন্সিলরের শপথ অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা উত্তর সিটির নবনিযুক্ত মেয়র আতিকুল ইসলামকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। সংরক্ষিত আসন সহ ঢাকা উত্তর সিটির ২৬ জন ও দক্ষিণ সিটির ২৪ জন কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছ থেকে শপথ নেন। আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটির মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। শপথ নেয়ার পর ভোটের মর্যাদা রক্ষায় নতুন মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক ৭ই মার্চে শপথ নেয়ার অভিজ্ঞতা তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বঙ্গবন্ধু কন্যা। আপনাদের এই দায়িত্ব কর্তব্য আজকে যে শপথ নিলেন সেই শপথ অনুযায়ী পালন করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। প্রধানমন্ত্রী বলেন, সেবা যেন জনগণের কাছে দ্রুত পৌঁছায় সে লক্ষ্যে ঢাকা সিটিকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হয়। আর যে নতুন যে ইউনিয়নগুলি যুক্ত হলো সেই ইউনিয়নে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে একটি পরিকল্পনা নিতে, সেখানকার ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, পানি, পয় নিষ্কাশন সব ব্যবস্থা যেন সুপরিকল্পিতভাবে হয় সেভাবে সেটা করা হবে। চকবাজারের আগুনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, রাসায়নিকের গোডাউন পুরান ঢাকা থেকে সরিয়ে ফেলা হবে। এটা অত্যন্ত দুঃখজনক। কাজে ইতিমধ্যে এখানে এই ধরনের দাহ্য পদার্থ থাকতে পারবে না, তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। যেই যত বাধাই দেবে, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্থানীয় সরকারকে শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছিলেন, আওয়ামী লীগ সরকার সেই পথেই এগিয়ে যাচ্ছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা ও তুরাগ তীরে ৬০টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। নদী দখলমুক্ত করার অভিযানের দ্বিতীয় ধাপে তৃতীয় দিনে এই অভিযান চলে। এই ধাপে চলতি মাসের শেষ পর্যন্ত অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। বুড়িগঙ্গা নদীর ওয়াশপুর মৌজায় বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে অভিযানে নামে বিআইডব্লিউটিএ।
তবে উচ্ছেদের শুরুতেই বাধা দেওয়ার চেষ্টা করেন স্থাপনার মালিকেরা। তাদের দাবি, বৈধভাবে সরকারকে খাজনা দিয়েই স্থাপনা নির্মাণ করে বসবাস করছেন তারা। দলিল দেখে কিনছি, হ্যাঁ দলিল আমাকে কাছে আছে, বাউ দলিল ছিল না, হ্যাঁ তো বাউ দলিল আমাদের কাছে আছে। এখানে কার্ড সব হয়ে গেছে, এই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমাদের কার্ড দিয়েছে, ট্যাক্স দিয়ে এখানে। তবে বিআইডব্লিউটিএ বলছে, নদীর সীমানা আইন না মেনে ভূমি মন্ত্রণালয় এসএ এবং আরএস খতিয়ান দিয়েছে। নদীর এলাকায় যে সমস্ত ভূমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে বা ভূমি ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া হচ্ছে, বিআইডব্লিউটিএর কাছে একটু মতামত নিয়ে নিলে আমার মনে হয় এই জটিলতাটা অনেকখানি কমে যাবে। ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট অফিসগুলোর বড় একটি দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব সেইখানে তারা যদি প্রতি ধাপে ধাপে পদক্ষেপ নিলে হয়তো বা এই সমস্যাগুলি এখন আমাদের দেখতে হতো না। বুড়িগঙ্গা অংশে ২৬টি স্থাপনা উচ্ছেদের পর তুরাগ নদের রামচন্দ্রপুর মৌজায় চন্দ্রিমা হাউজিংয়ে অভিযান চলে। সেখানে ভাঙা হয় ৩৪টি স্থাপনা। ৪ দিন বিরতি দিয়ে ১২ মার্চ আবারও উচ্ছেদ অভিযানে নামবে বিআইডব্লিউটিএ। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাক খাত ও ওষুধ শিল্পে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ চায় উজবেকিস্তান। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাতে একথা জানিয়েছেন নবনিযুক্ত উজবেক রাষ্ট্রদূত ফারহাদ আরজিয়েভ। এ সময় উজবেকিস্তানের অর্থনৈতিক অঞ্চলে যৌথ মালিকানার ভিত্তিতে বিনিয়োগের প্রস্তাব দেন তিনি। এছাড়া বাংলাদেশের ফল, ডাল ও কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়াতে চায় দেশটি। রাষ্ট্রদূত জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র $6 কোটি। এই পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে বলে মনে করেন সালমান এফ রহমান। বৈঠকে বাংলাদেশের সাথে যৌথ অর্থনৈতিক ফোরাম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আমরা একমত হয়েছি। বাংলাদেশের ওষুধ ও পোশাক খাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দুই দেশের যৌথ প্রচেষ্টায় ইতিবাচক ফলাফল আসবে বলে আমরা আশাবাদী। কাল শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই মাঠে নামছে আবাহনী, প্রতিপক্ষ নবাগত বিকেএসপি। অধিনায়ক মাশরাফিকে ছাড়াই নামবে চ্যাম্পিয়নরা। টি-20-র ব্যর্থতা ভুলে ওয়ানডে ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চান কোচ খালেদ মাহমুদ সুজন। দিনের অন্য দুই ম্যাচে ফতুল্লায় শেখ জামালের প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব, আর বিকেএসপিতে লেজেন্ডস অফ রূপগঞ্জ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। টি-20-তে খেলেননি। কথা ছিল 10 মার্চ দলের সঙ্গে যোগ দিবেন মাশরাফি, কিন্তু তিনি যে সপরিবারে ভারতে গেছেন তা নাকি জানেনই না আবাহনী কোচ। মাশরাফি কবে নাগাদ দেশে ফিরবেন, আবাহনী জার্সিতে মাঠে নামবেন কখন, এই বিষয়ে কোনো ধারণা নেই ম্যানেজমেন্টের। টি-20 টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়তে হয়েছে। ওপেনিংয়ে দুর্বলতা চোখে পড়েছে। লঙ্কান কুসাল সিলভাকে দিয়ে সেই দুর্বলতা ঘোচাতে চায় চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল, তারপরও সতর্ক সৈকতের দল। মাশরাফির কথা ছিল যে 10 থেকে পর থেকে সব ম্যাচই খেলেছিলাম। আমি আশা করেছিলাম যে আমরা সেকেন্ড ম্যাচ থেকে মাশরাফিকে পাবো, বাট আনফর্চুনেটলি ও দেশের বাইরে। আমি জানিও না কারণ কবে গেছে বা আমার সাথে কমিউনিকেট হয়নি ওইভাবে। আমি কনসার্ন না খুব একটা, টি-20 এরকম হতেই পারে। আসলে আমরা পার্টিকুলার ডেতে আমরা ভালো খেলিনি, প্রাইম ব্যাংক ভালো খেলেছে আমাদের থেকে ক্রিকেট। সুতরাং আমি মনে করি যে এটা না, বাট আমার এখন আমরা স্টেবল। অমিকে আমরা পাইনি টি-20-তে, অমি ইজ ব্যাক। একটা ফরেন ওপেনার এসছে, আমাদের ওপেনিং যেটা প্রবলেম ছিল। লেজেন্ড অব রূপগঞ্জের প্রতিপক্ষ ব্রাদার্স। গতবারের রানার আপরা এবারে শিরোপা হাতছাড়া করতে চায় না। আমরা চাচ্ছি যে সিজনটা খুব ভালোভাবে শুরু করতে। আমাদের লাস্ট ইয়ারও আল্লাহর রহমতে সিজন খুব ভালো হয়েছে। আমরা কালকে থেকে আবার সিজন শুরু করতে যাচ্ছি। তো হোপফুলি টিম কম্বিনেশন হয় যে আমার কাছে মনে হয় যেটা পার্সোনালি আমাদের ভালো টিম। টি-20 শিরোপা জিতে ফুরফুরে শেখ জামাল। ওই ফরম্যাটের ধারাবাহিকতা এবার ওডিআইতেও টেনে নিতে চায় নুরুল হাসান সোহানরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী সাফে প্রথমেই শিরোপায় চোখ রাখছে না বাংলাদেশ। ধাপে ধাপে এগুতে চায় লাল সবুজ। গ্রুপ পর্বে ভুটানের চেয়ে স্বাগতিক নেপালকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। জুনিয়রদের পাশাপাশি সিনিয়ররা দায়িত্ব নিলে মিলবে কাঙ্ক্ষিত ফল। লড়াকু মানসিকতা থাকলে যে কোনো দলকেই হারানো সম্ভব বলেছেন সাবিনা মৌসুমীরা। বয়সভিত্তিক দলের মেয়েরা নিয়মিত সাফল্য পেলেও জাতীয় দলের চিত্রটা উল্টো। শেষ দুটি প্রীতি ম্যাচে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে হারতে হয়েছে। অলিম্পিক বাছাইয়ে 3 ম্যাচের কোনোটাই জিততে পারেনি লাল সবুজ। 2 গোলের বিপরীতে হজম করেছে 13 গোল। বয়সভিত্তিক দলের খেলোয়াড়েরা ফর্মে থাকায় নির্ভর থাকছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সাবিনা কৃষ্ণাদের মতো অভিজ্ঞরা দায়িত্ব নিয়ে খেলতে পারলে
ফাইনালে খেলা অসম্ভব নয়, তবে যে কোনো মূল্যে সেমিফাইনাল খেলতে চায় দল। তুলনামূলক ভোটারদের থেকে নেপাল হচ্ছে অনেক স্ট্রং, তো আমি মনে করি যে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংমূলক দুটা গেম হবে। যদিও সব নিউ প্লেয়ার, তো আমরা চেষ্টা করব যে আমাদের গতবারে আমরা ফাইনাল খেলি, আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো খেলা। নেপালের সম্বন্ধে আমাদের ধারণা আছে, আমরা বেশ কয়েকদিন আগে মায়ানমারে ওদের সঙ্গে অলিম্পিক গেমে ওদেরকে পাইছি। তো ভুটানও শক্তিশালী, নেপালও শক্তিশালী, জানি না কী হবে। আমরা চেষ্টা করবো যে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলে ভালো খেলে। টার্গেট বলতে আমরা প্রথমে সেমিফাইনালে উঠতে চাই, তারপরে যা হবে সেটা তো বলতে পারবো না। সবশেষ আসরে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে। এবারও ফেভারিট ওরাই। গ্রুপ সেরা হতে পারলে ফাইনালের আগে ভারতকে মোকাবেলা করতে হবে না। তবে ওসব সমীকরণে হারতে চায় না বাংলাদেশ। নিজেদের স্বাভাবিক খেলায় আস্থা রাখছে সবাই। ইন্ডিয়া নেপাল ওইখানে অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে, অনেক বয়স্ক প্লেয়ার আছে, এটা আমাদের একটু পার্থক্য আছে, অবশ্যই আছে। কিন্তু বিগত দিনে যদি আপনি এখানে ভালো দিক হলো যে আমাদের মেয়েরা যেভাবে আপনার 15, 16, 18তে উন্নতি করতেছে, আশা করি যে কম্পিটিটিভ ম্যাচ হবে। 10 মার্চ নেপালের বিমানে উঠবে নারী দল, 14 মার্চ ভুটান ও 16 মার্চ নেপালের বিপক্ষে লড়বে সানজিদা কৃষ্ণারা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জজ কোর্টের পুরাতন ভবনের লিফট ছিঁড়ে 14 জন আহত হয়েছেন। সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। পরে তাদের মধ্যে 8 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 2 জনকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে, বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতরা মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। আহতদের মধ্যে আইনজীবী, লিফটম্যান সহ বিভিন্ন মামলায় বিচার প্রার্থীরাও রয়েছেন। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। ফয়সাল মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আরও পরিণত আচরণ করা উচিত। বহিষ্কারের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন অনন্যা। আসিফের মত, যে দলের হয়ে নির্বাচন করেছেন তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান থাকা উচিত। ফামিলা বলেছেন আরও আগেই তার শপথ নেওয়া উচিত ছিল। সাদাত বলছেন জনগণ তাকে ভোট দিয়েছে সংসদে তাদের কথা বলার জন্য। আরাফাতের মত, গণফোরামের বহিষ্কারের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। তুষার বলেছেন জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে আসা উচিত। মিম বলছেন এ ধরনের নেতারা কোনো দলের বিশ্বস্ত হতে পারেন না। দর্শকদের ধন্যবাদ মতামতের জন্য। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে হয়ে গেল জয় বাংলা কনসার্ট। তারুণ্য মাতিয়েছে নেমেসিস, আরবোভাইরাস, আর্টসেল, চিরকুট সহ 8টি ব্যান্ড। যৌথভাবে কনসার্টের আয়োজক ইয়াং বাংলা ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI। নির্ধারিত সময়ের আগেই আর্মি স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন। অনলাইনে নিবন্ধন করেন 30,000 দর্শক। আয়োজকেরা সৌজন্য টিকিট দিয়েছেন আরও 1000 দর্শক। স্টেডিয়াম ভর্তি তারুণ্য মাতিয়ে তোলে সময়ের আলোচিত 8 ব্যান্ড দল। যুব সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন ইয়াং বাংলা এবং CRI এর। জাতির পিতার যে অভূতপূর্ব ভাষণের মধ্যে দিয়ে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিল, ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষার মধ্যে দিয়ে দেশকে ভালোবাসার যে প্রবণতাটা এবং গোটা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল, সেইটাই কিন্তু আগামী ভবিষ্যৎ প্রজন্ম, এই তরুণ সমাজকে কিন্তু তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াসটি। কনসার্ট শুরু হয় বে অফ বেঙ্গলের গান দিয়ে। শেষটা টানে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তবে শূন্য আর্টসেল আর আরবোভাইরাস গ্যালারি ভর্তি দর্শককে মাতিয়ে তোলে তাদের গানে। পরিবেশনার ফাঁকে ফাঁকে ছিল বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। তৈমুর সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জে শুরু হয়েছে 15তম ছড়া উৎসব ও লোকজ মেলা। কিশোরগঞ্জ সমবায় কমিউনিটি সেন্টারে সকালে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক, শিশু সাহিত্যিক ও ছড়াকার রফিকুল হক দাদু ভাই। এদিকে সাতক্ষীরায় 11 দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে আজ।
ছড়া ছড়াই দুরন্ত শক্তি, মানুষ আর মানবতার মুক্তি। এই স্লোগানে কিশোরগঞ্জে শুরু হয়েছে 3 দিনের ছড়া উৎসব ও লোকজ মেলা। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ভারত থেকেও ছড়াকার, কবি সাহিত্যিক এই উৎসবে অংশ নিচ্ছেন। আমি ছড়া লিখি, ছড়া বলি। আমি প্রতি বছর এই ছড়া উৎসবের জন্য অপেক্ষা করি। আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্য, ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষ এখানে আসে। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দিনভর ছিল ছড়াপাঠ ও নাচের আয়োজন। অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে আছে এই অঞ্চলের প্রসিদ্ধ পণ্য সামগ্রী ও ঐতিহ্যের পসরা নিয়ে লোকজ মেলা। আয়োজকরা জানান, লোকজ সাহিত্য সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। এই ছিল রাত 9টায় বাংলাদেশে।